চারিদিকে ফজরের আজান শুনে ঘুম ভাঙে পূর্ণার। মাহির দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে। পূর্ণা সামনে গিয়ে মাহি বলে অনেকবার ডাকে। সাড়া না পেয়ে চেঁচিয়ে মাহি বলে ডাকে। মাহি চমকে ওঠে। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, কি হয়েছে? এত ভয় পাওয়ার কি হলো? তোমাকে দেখে। পূর্ণা হাসতে হাসতে বলল, এক্ষুনি ভয় পাচ্ছ? তা না, এতদিন তো আমার ঘরে আমি ছাড়া অন্য কেউ ছিল না। এত সুন্দরী মেয়ে দেখে ভয় পেয়ে গেছি। উঠুন, নামাজ পড়বেন। আমি অজু করতে যাচ্ছি, সাথে আসুন। মাহি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে। হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়ে আবার নিজেকে সামলে নেয়। মাহির কাণ্ড দেখে পূর্ণা মৃদু হাসছে। একদম বাচ্চাদের মতো আচরণ করছে। উজু করে দুইজনে একসাথে নামাজ শেষ করে। পূর্ণা কোরআন পড়ে। মাহি সোফাতে বসে তার দিকে তাকিয়ে থাকে। কোরআন পড়া শেষ করে পূর্ণা দোতলার নিচে নেমে আসে। মাহি তার পিছু হাঁটছে। মাহি চায়ের কাপ, চিনি সবকিছু তার হাতের সামনে এগিয়ে দিচ্ছে আর পূর্ণাকে দেখছে। পূর্ণা মৃদু হেসে বলল, এইভাবে তাকিয়ে থাকবেন না, আপনি যান, আমি চা নিয়ে আসছি। আমি আমার বউকে সাহায্য করছি। স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নত। আসমা দরজার পাশে দাঁড়িয়ে ছেলের কথা শুনে হাসতে হাসতে বলল, কালকে বিয়ে হলো, আজই আমার ছেলে বউ পাগল হয়ে গেল। পূর্ণা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসমা মাহিয়ের দিকে তাকালো। মাহি, তুমি টেবিলে গিয়ে বসো, সারাক্ষণ বইয়ের পিছনে পিছনে ঘুরতে নেই। মাহি বের হয়ে যায়। আসমা বলল, পূর্ণা, তুমি কেন হেসেলে এসেছো? নাস্তা বানাতে আম্মা। সবে মাত্র বিয়ে হয়েছে, এখনই কাজ করতে হবে না। 2-3 দিন বিশ্রাম নাও, তারপর আস্তে আস্তে তোমাকে কাজ বুঝিয়ে দিব। চা যখন বানিয়েছো, যাও সবাইকে দিয়ে এসো। আচ্ছা আম্মা। মাহি অপেক্ষা করছে। পূর্ণা চায়ের কাপ তার হাতে দেয়। চায়ের কাপ নেওয়ার ছলে আলতো করে পূর্ণার হাত ছুঁয়ে দেয় মাহি। পূর্ণা আর চোখে তাকিয়ে বলল, কোনো সুযোগ হাতছাড়া করে না। ফেরজাদ তসবি পড়তে পড়তে খাবার ঘরে আসে। মাহিকে দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তোমার এইখানে কি কাজ বাবা? চা খাচ্ছি মামা। তুমি 10টায় ঘুম থেকে উঠো, তাহলে আজ কি আমি দেরিতে উঠলাম? না মামা, তুমি ঠিক সময়ে উঠেছো। ফেরজাদ চেয়ারে বসতেই পূর্ণা চা এনে তার সামনে রাখে। পূর্ণার দিকে তাকিয়ে ফেরজাদ বলল, ধন্যবাদ মা। মাহি বিয়ে তো করলে, আবার কি করবে? পড়ালেখা কি চালিয়ে যাবে নাকি ছেড়ে দেবে? আমি ছাড়লেও পূর্ণা পড়বে। বাড়ির বউ বাহিরে গিয়ে পড়ালেখা করবে? আমি একা ছাড়বো না, সবসময় পূর্ণার সাথে থাকবো। চিন্তা করবেন না মামা। ঠিক আছে, আমি আর কি বলবো। পূর্ণা মাহিয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে যত দেখছে অবাক হচ্ছে। আসমা এসে ফেরজাদকে বলল, যদি আপনি অনুমতি দেন, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। নিয়ম হচ্ছে বিয়ের 1.5 দিন পরে মেয়েকে তার বাবার বাসায় যেতে হয়। মাহি উঠে দাঁড়িয়ে বলে, আমি কিন্তু সাথে যাচ্ছি, পূর্ণাকে একা ছাড়বো না। এইটা বলো না যে ছেলে যেতে পারবে না। এটা নিয়ম হলে আমি মানবো না। ফেরজাদ আসমা দুজনেই হাসছে। পূর্ণা নতজানু হয়ে মুচকি হাসছে। মাহি সবার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে। ফেরজাদ মাহিয়ের দিকে তাকালো। বাবা, তুমিও সাথে যাবে? এখন এই ছেলের এই অবস্থা। মামা লজ্জা দিও না। আচ্ছা বাবা, আর কিছু বলবো না? সকাল থেকে শেখ বাড়িতে আয়োজন। মেয়ে জামাই বাড়িতে আসবে। প্রিয়া, রাকিব, আকিব ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। কখন বোন আসবে আনন্দে আটখানা হয়ে আছে তারা। পূর্ণার মাহি ঘাটে নামে। লাল পায়রা, সবুজ শাড়ি, ঘোমটা দেয়া, হাতে চুড়ি। এক সুন্দরী নববধূ পূর্ণা। পূর্ণাকে দেখে দৌড়ে গিয়ে আপা আপা বলে জড়িয়ে ধরে প্রিয়া। মাহি ভাইদের মাথায় টুকা দিয়ে বলল, কি ব্যাপার শালা বাবুরা, তোমাদের কি খবর? ভালো আছি ভাই। এখন থেকে দুলা ভাই বলবে। তোমার বোনকে বিয়ে করেছি তো। মাহি আর পূর্ণার সাথে আজমির এসেছে। ব্যাগ নিয়ে আজমির লঞ্চ থেকে ঘাটে নেমে এসে পূর্ণা আর মাহিয়ের উপর কোনো এক কারণে ক্ষিপ্ত সে। মাহি পূর্ণাকে কড়া আদেশ দিয়েছে আজমির থেকে দূরে থাকতে। প্রিয়াকে দেখে আজমির দৃষ্টিভঙ্গি বদলে যায়। মাথা থেকে পা পর্যন্ত পলক করে দেখে। বাসায় সদর দরজা প্রবেশ করতেই দেখে জলিল ও আশা দাঁড়িয়ে আছে। পূর্ণা আর মাহি সালাম করে। জলিল দুজনেই মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থেকো, অনেক সুখী হও। আশা কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। পূর্ণা তার দিকে তাকালো, বলল, কেমন আছেন আপনি? আশা কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মাহি ফিসফিস করে পূর্ণাকে বলল। এই মহিলা কি কখনো হাসে না? পূর্ণা মৃদু হেসে বলল। চুপ করুন। মাহি আর জলিল চেয়ারে বসে আছে। পূর্ণা নিজের ঘরে প্রবেশ করে। মায়াভরা দৃষ্টিতে চারিদিকে তাকায়। এই ঘরটা থেকে দূরে ছিল কত স্মৃতিমায়া জড়িয়ে আছে। প্রিয়া লেবুর শরবত দিয়ে আসে। পূর্ণা বলে, এইটা আমাকে দে, আমি দিয়ে আসি।
পূর্ণা শরবত নিয়ে জলিলকে দেয়। আজমির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে, এড়িয়ে যায়। পূর্ণা গ্লাস দিয়ে দ্রুত তার সামনে থেকে চলে যায়, মাহিকে দেয়। গ্লাস হাতে নিয়ে মাহি জিজ্ঞাসা করে, এটা কি কি দিয়ে বানিয়েছো? বিষ? মাহি মৃদু হেসে পূর্ণার দিকে তাকিয়ে শরবতটা মুখে তুলে নেয়। পূর্ণা ঝুঁকে তার কানে ফিসফিস করে বলল, তোমার জায়গায় আমি থাকলে বিষ শুনে কখনোই খেতাম না। মাহি জবাব দেয়। প্রিয়তমার হাতের বিষও অমৃত হয়। পূর্ণা মাহির দিকে তাকিয়ে আছে। এই ছেলেটা এমন কেন? যত দেখছি ততই তার প্রতি নতুন করে অনুভূতি সৃষ্টি হয়। রাতে সবাই একসাথে খেতে বসেছে। সুগন্ধি ভাত, হাঁসের মাংস রান্না হয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়ছে, তাই শিমুল ও জাফর চলে এসেছে। সবার দিকে লক্ষ্য করে পূর্ণা। সবাই বেশ হাসি খুশি থাকলেও আশা তাকে দেখার পর থেকে কপাল কুঁচকে আছে। আজমির নেতিবাচকভাবে প্রিয়ার দিকে তাকাচ্ছে। এই তাকানো পূর্ণা একদম সহ্য করতে পারছে না, কিছু বলতেও পারছে না, কারণ সে তাদের অতিথি আর মাহির আদেশ তার আশেপাশে যাওয়া যাবে না। জাফর পূর্ণার দিকে তাকিয়ে বলল, বোন, সকাল হলেই আমি চলে যাব। কোথায় যাবে? শিমুল উত্তর দিল, আশিক জাহরার কাছে। সে কে শিমুল ভাই? যারা আমাদের সাথে থাকতো, এখন পুলিশ অফিসার হয়েছে, তাকে দেখতে যাব। তাহলে এই ব্যাপার। শিমুল ভাই, তুমি আশিক যারা বলছো কেন? তার নাম তো যারা। শিমুল নত হয়ে মুচকি হাসছে। জাফর শিমুলের কাঁধে হাত রাখে। আমার ভাই প্রেমে পড়েছে পূর্ণা বোন। সবাই হাসছে। জলিল মাহিকে বলল, বাবা, খাবার শেষ করে সবাইকে নিয়ে বারান্দায় এসো, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। আচ্ছা বাবা। কিছুক্ষণের মধ্যেই সবাই বারান্দায় উপস্থিত। মাহিকে কি এমন জিনিস দেবে সবার মনেই কৌতূহল। জলিল হাতে করে আংটি নিয়ে আসে, পূর্ণার হাতে দেয়। পূর্ণা আংটির দিকে তাকিয়ে আছে। এইটা তো তার মায়ের আংটি, যেটা সাঈদকে দিয়েছিল। জলিলের আদেশ, মাহিকে এইটা দিতে হবে। পূর্ণা জবাব দেয়, আমি তাকে এটা পরে দিয়ে দিব। রাতে সবাই শুয়ে পড়ে। মাহি ঘরে প্রবেশ করে বলল, শ্বশুর বাড়িতে তো সোফা নেই, আমাকে কি মাটিতে ঘুমাতে হবে? পূর্ণময়ী, কারাগারে তো মেঝেতে ঘুমাতে হবে, এক্ষুনি অভ্যাস করা ভালো। আমাকে কথা শোনাতে কোনো সুযোগ হাতছাড়া করো না, তাই না? পূর্ণময়ী, আংটিকে হাতেই রেখে দিবে না আমাকে পরিয়ে দেবে? নিজেরটা নিজে পড়ে নাও। তাই তো, বউয়ের হাতে আংটি পরার ভাগ্য হলো না। বলতে বলতে মাহি নিজেই পড়ে নিল। পূর্ণা বিছানার এক পাশে শুয়ে পড়ল, অন্য পাশে মাহির জন্য জায়গা রাখা। মাহি বালিশে মাথা রেখে পূর্ণার দিকে তাকালো। ঘুরে মাহির দিকে তাকিয়ে প্রশ্ন করলো পূর্ণা, আংটি কিভাবে পেলেন? আমার শাশুড়ি মায়ের আংটির ওপর শুধু অধিকার আমার আছে, তাই বিশ্বাসঘাতকের কাছ থেকে নিয়ে আসছি। ঝামেলা না করেই দিয়ে দিল। দিতে চাইনি, বলেছি এটা পূর্ণার স্মৃতি। যে বিশ্বাসঘাতকতা করে সে আবার স্মৃতি রাখতে চায়। অসভ্য এক ছেলে। হয়তো বাধ্য হয়েছিল আমার সাথে এরকম করতে। মাহি ক্ষুব্ধ স্বরে বলল, সত্যিকারের পুরুষ তো সেই। পুরো পৃথিবী তার বিরুদ্ধে থাকলেও প্রিয়তমার হাত একবার ধরলে কখনো ছাড়ে না। আমার একদিকে পৃথিবী, অন্যদিকে পূর্ণাময়ী। তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। পূর্ণা মাহির দিকে তাকিয়ে আছে। কতটা মনের জোর থাকলে এইভাবে বলতে পারে? গভীর রাত, আশা উঠানে দাঁড়িয়ে আছে। কোনো এক কারণে সে চিন্তিত। আজমির সিগারেট খেতে খেতে দেখে সে দাঁড়িয়ে আছে। সিগারেট শেষ করে মাটিতে ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলে, এত রাতে এখানে কি করছো আশা? তোমাকে কেন বলবো? এটা আমার বাড়ি, যেখানে সেইখানেই দাঁড়াতে পারি। তা ঠিক, তবে এত চিন্তিত কেন? ওস্তাদ কি কিছু বলেছে নাকি? আমাকে নিয়ে বেশি ভেবো না আজমির, তোমার নিজেকে নিয়ে ভাবা উচিত। ওস্তাদ কে আশা? তাকে তুমি দেখেছো তাই না? আমরা দুইজন একই লোকের হয়ে কাজ করি, কিন্তু তাকে আমরা দেখিনি। আমার থেকে দূরে থাকো আজমির। আশা সদর ঘরে চলে যায়। তার দিকে তাকিয়ে বলছে আজমির, খুব শীঘ্রই পূর্ণাকে সরিয়ে ফেলার আদেশ আসবে। ঘুমের মধ্যে পূর্ণা দেখছে রক্তমাখা পুরো শরীর, হাতে ছুরি। এক মেয়ে পূর্ণার কাছে এসে ভয়ঙ্কর স্বরে বলছে, গোপন করলে সব কিছু, ভালোবাসাকে বাঁচালে, অন্যায় করলে, তুমি কিভাবে সহ্য করলে? পূর্ণা চোখ খুলে উঠে ভয়ে ভয়ে বলল, আমি অন্যায় করিনি। মাহিয়ের দিকে তাকিয়ে বলে, তোমাকে মাফ করতে পারবো না। কোনো আদালত তোমাকে শাস্তি দিতে পারবে না। আমি তোমাকে শাস্তি দেব, ছেড়ে দিব না। কিভাবে পারলে একটা মেয়েকে মারতে? হাত একবারও কাঁপলো না? জবাকে যেইভাবে মেরেছো সেইভাবেই মারবো তোমাকে। পূর্ণা আস্তে আস্তে দরজা খুলে রান্নাঘরে যায়, একটা ছুরি নিয়ে আসে। মাহির পাশে বসে তার বুকের ঠিক মাঝখানে বরাবর ছুরি ধরে। শরীরের সকল শক্তি দিয়ে ছুরিটা ধরেছে, কিন্তু আঘাত করতে পারছে না, হাত কাঁপছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলছে,
আমার শক্তি কোথায় হারিয়ে যাচ্ছে, কেন পারছি না আমি? মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। ক্ষমা করুন আমাকে, যদি আপনি খুনি না হতেন আপনাকে অনেক ভালোবাসতাম। ছুরি দিয়ে আঘাত করে পূর্ণা। মাহি হাত দিয়ে আটকে ফেলে। মাহি রক্তাক্ত হাত বেয়ে রক্ত ফোঁটায় ফোঁটায় তার বুকে পড়ছে। মাহির অসহায় চোখ দুটো তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণা মায়াবী চোখ দিয়ে অশ্রু ঝরছে। পূর্ণাকে বলল মাহি, আমাকে তুমি এতটাই ঘৃণা করো? না করার কি কোনো কারণ আছে? আছে। কি সেটা? ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি না। যদি না বাসো তাহলে আমাকে হত্যা করো, তোমাকে ছাড়া বাঁচার থেকে তোমার হাতে মৃত্যু হোক। সেটা আমার হাতেই হবে। তাহলে আমাকে মৃত্যু দাও, তবে শাস্তির মৃত্যু। সেটা কিভাবে? আমি তোমার মায়াবী চোখে তাকিয়ে থাকবো, তুমি আমার বুকে ছুরি চালাবে। কি আছে আমার এই চোখে? প্রশান্তি। পূর্ণা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অশ্রুসিক্ত চোখে ছুরি হাতে নিয়ে দৌড়ে চলে যায়। পুকুর পাড়ে গিয়ে ছুরি পানিতে ফেলে দেয়, কাঁদতে কাঁদতে বসে পড়ে। মাহি রক্তাক্ত হাত নিয়ে তার পিছু ছুটে যায়। সুপারি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পূর্ণার দিকে তাকিয়ে আছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলছে, কেন আমি তার সামনে গেলে দুর্বল হয়ে যাই, নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারি না? এটাই কি সত্যি ভালোবাসা? সময় সকাল। শিবুল মন খারাপ করে ঘাটে বসে আছে। পূর্ণা গিয়ে তার পাশে বসে বলল, কি হয়েছে ভাই? ভাবছি কি ভাবছো? তুমি শিকড়হীন না বোন। কি বলছো? তোমার বাবা ভাই বোন আছে, বাড়ি আছে, যাদের পরিবার নেই বাড়ি নেই, তারা শিকড়হীন। আমরা শিকড়হীন। নিজেকে কেন শিকড়হীন ভাবছো ভাই? তোমার বোন আছে, আয়েশে খালার মতো অভিভাবক আছে, আশ্রম আছে। মায়ের মতো ভাই আছে। মাহি তোমার ভাই, তুমি তো তাকে পছন্দ করো না। মাহি ভালো, তাই এখন থেকে আমার ভাই। একজন খুনি কখনো ভাই হতে পারে না। মাহি খুনি না। আমি নিজের চোখে দেখেছি ভাই। ভুল দেখেছ। পূর্ণা অবাক হয়ে। কি বলছো ভাই? মাহি খুন করেনি, আজমির করেছে। ভাইকে বাঁচাতে মিথ্যে বলে নিজের উপর দোষ নিয়েছে। কিন্তু জবার সাথে মাহের সম্পর্ক ছিল। মাহি না, আজমির। কি এসব তুমি কিভাবে জানো? মাহি বলছে। তাকে বিশ্বাস করি না। আয়েশে খালাও জানে। কি বলছো ভাই? আয়েশে খালা সব জানতো? জানতো। মাহি কোথায় বোন? চলে গেছে আমার সাথে অভিমান করে। পূর্ণা তাড়াহুড়ো করে। ওঠো ভাই, আমাদের শহরে যেতে হবে। সবুজ শ্যামল শান্তিময় গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে চলে আসতে বাধ্য হয়েছে। এখন থেকে না চাইলেও এই শহরে তাকে থাকতে হবে, কারণ বিয়ের পর স্বামীর ঘর মেয়েদের আসল ঠিকানা। মাহিকে না পেয়ে আজমির না বলেই চলে এসেছে। শিবুলকে নিয়ে পূর্ণা একাই আসে। বাবা ও ভাই বোনদের জন্য একটু মন খারাপ লাগছে, তবে মাহির জন্য আরো বেশি খারাপ লাগছে। মাহিকে ভুল বুঝে অনেক অপমান করেছে, সে কি ক্ষমা করবে? চৌধুরী ভিলায় চলে এসেছে পূর্ণা। আসমা দরজা খুলে হাসি মুখে বলল, তুমি চলে এসেছো মা? মাহি বলল আরো কিছুদিন থাকবে। পূর্ণা একটু অবাক হলো। এইরকম কথা তো সে বলেনি। পূর্ণাকে একা রেখে আসায় হয়তো এই মিথ্যা কথা বলেছে। পূর্ণা বলল, হ্যাঁ আম্মা, ভালো লাগছে না তাই চলে এসেছি। ঠিক আছে মা, তুমি গিয়ে বিশ্রাম নাও। সে কি বাসায় আছে আম্মা? না, মাহি অনেকক্ষণ হলো বের হয়েছে, চলে আসবে। আচ্ছা। পূর্ণা সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আসমা প্রশ্ন করে, শিমুল আসেনি পূর্ণা? আমাকে বাসার সামনে দিয়ে আশ্রমে ফিরে গেছে। পূর্ণা নিজের ঘরে যায়। সাজানো গোছানো পরিপাটি করে রেখেছে মাহি, ঠিক যেমন ঘরোয়া এক নারীর মতো গুছিয়ে রেখেছে। এত যত্নশীল এক ছেলে যত দেখছে অবাক হচ্ছে। পূর্ণা বিছানায় বসে চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছেড়ে হঠাৎ মোটরসাইকেলের শব্দ শুনে চমকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখে মাহি আসছে। দৌড়ে ছুটে গিয়ে দরজা খুলে হাসি মুখে বলল, স্বাগতম। মাহি মৃদু হেসে আবার অভিমানী হয়ে পূর্ণাকে এড়িয়ে গিয়ে সোফায় বসে। পিছু পিছু গিয়ে পূর্ণা বলল, আপনি আমার উপর রাগান্বিত, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। পূর্ণাকে কথা বলার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে নিজের ঘরে চলে যায় মাহি। পূর্ণার অসহায় চোখ দুটো তাকিয়ে আছে মাহির পথের দিকে। আয়েশের সামনে দাঁড়িয়ে আছে শিমুল। আয়েশে স্বাভাবিক কণ্ঠে বলল, ওইখানে কি হয়েছিল শিমুল? মাহি আগেই চলে এসেছে কেন? শিমুল ভয়ে ভয়ে জবাব দিল, পূর্ণা বোন সব জেনে গেছে। আয়েশে ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে শিমুলকে বলল, কিভাবে জানলো? পূর্ণা বোন মাহিকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল, তাই ভয়ে আমি সব বলে দিয়েছি। আয়েশে শিমুলের গালে থাপ্পড় মেরে বলল, আমার সামনে আর আসবি না, দূরে থাকবি আমার থেকে। শিমুল মাথা নত করে বের হয়ে যায়। পূর্ণা সত্যিটা জানায় সে খুশি হয়নি, ক্ষুব্ধ হয়ে বলল,
তোমার এই কৌতূহল তোমাকে শেষ করবে পূর্ণা। নূরকে ডেকে বলল, এক্ষুনি খবর পাঠা, কাল পূর্ণাকে আসতে বল। রাতে সবাই একসাথে খেতে বসেছে টেবিলে। পূর্ণা আর চোখে মাহিকে দেখছে। ফেরজাদ মাহিকে বলল, শিরিনের কোনো খবর আছে মাহি? চিঠি পাঠিয়েছিল, পথে আছে, খুব শীঘ্রই চলে আসবে। পূর্ণা আগ্রহ নিয়ে আসমার দিকে তাকালো। আসমা বুঝতে পেরেছে পূর্ণা জানতে চাইছে কে সে। শিরিন আমার মেয়ে, দিল্লি লেখাপড়া করে ওইখানেই থাকতো, পড়া শেষ তাই চলে আসছে। তাহলে একজন সঙ্গী পাচ্ছি আমি। হ্যাঁ মা, এখন থেকে বাড়িতেই 3 জন নারী থাকবে। আসমার দল ভালোই হচ্ছে। সবাই মৃদু হাসলো। মাহি খাবার শেষ করে উঠে যায়। কিছুক্ষণ পর পূর্ণা নিজের ঘরে যায়। মাহি তার বিছানা গুছিয়ে সোফায় শুয়ে পড়েছে। পূর্ণা গিয়ে সোফার পাশে বসে ফিসফিস করে মাহির কানে বলে, শুনছেন? এই যে। মাহি চোখ বন্ধ করে বলে, কি হয়েছে? আপনি কি আমার দিকে তাকাবেন না? ঘুমাতে দাও। কেউ বলেছে আমার চোখে নাকি প্রশান্তি আছে। সে কি প্রশান্তি অনুভব করতে চায় না? মাহি মৃদু হেসে তাকিয়ে বলল, এমন করে বললে মৃত মাহিও জেগে উঠবে পূর্ণাময়ী। আমি আপনাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিন। মাহি চুপ করে আছে। একটু থেমে আবার বলল পূর্ণা, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? শর্ত সাপেক্ষে তোমাকে ক্ষমা করতে পারি। কি শর্তে? তুমি আর জবের বিষয়টা নিয়ে নিজেকে জড়াবে না, এই বিষয়টা গোপন রাখবে। অপরাধীকে ক্ষমা করে দিব। সে আমার ভাই পূর্ণাময়ী, আর তুমি আমার জীবন সঙ্গী, আমার প্রিয়তমা। আমি চাই না দুইজনকে হারাতে। পূর্ণা একটু চুপ থেকে বলল, কথা দিচ্ছি নিজেকে এর মধ্যে জড়াবো না। তোমাকে ক্ষমা করেছি প্রিয়তমা। পূর্ণা মুচকি হেসে বিছানায় গিয়ে বসে বলে, সোফাতে কষ্ট করে না ঘুমিয়ে কেউ চাইলে বিছানাতে ঘুমোতে পারে। মাহি অভিমান করে বলে, আমি চাই না। ঠিক আছে, তার ইচ্ছে। মিনিট কয়েক পর মাহি বিছানায় শুয়ে পড়ে। পূর্ণা প্রশ্ন করে, বিছানায় কেন আসলেন? চিন্তা করে দেখলাম একা একা না ঘুমিয়ে বউ যখন আছে, বউয়ের পাশে ঘুমানো শান্তি। পূর্ণা হেসে মাহির কাটা হাত ধরে বলল, আমি আপনাকে আঘাত করেছি। তুমি আমাকে আঘাত করেছো দেখেই তোমার হাতের ছোঁয়া পাচ্ছি পূর্ণাময়ী। যদি আঘাতের অজুহাতে তোমার ছোঁয়া পাই, তাহলে আমার সারা অঙ্গ আঘাতে জড়িত হয়ে যায়। পূর্ণার কথা শুনে মাহির মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, মানুষ এইরকম ভাবেও ভালোবাসতে পারে। ভালোবাসা সত্যি অদ্ভুত, এক মায়া। সকালে উঠেই হেসেল নাস্তা বানাচ্ছে পূর্ণা। কলিং বেল বেজে ওঠে। পূর্ণা দরজা খুলেই দেখে এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। লম্বা কালো সিল্কি চুল, চোখে চশমা মাথায় রেখেছে, গোলাকার চেহারা, মুচকি হাসিতে 2 গালের টোল, চোখে পড়েছে কালো সালোয়ার কামিজ, একপাশে ওড়না। পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি পূর্ণতা তাই না? হ্যাঁ, আপনি কে? আমি শিরিন। মায়ের চিঠিতে শুনেছিলাম তুমি অনেক সুন্দরী, সত্যিই সুন্দরী, তবে আমার থেকে বেশি নয়। অহংকার স্বরে বলল। পূর্ণাকে ঠেলে লাগেজ নিয়ে ভেতরে যায়। আম্মা, আম্মা। আসমা মেয়েকে দেখে দ্রুত পায়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে বলে, মেয়ে আমার, কতদিন পর তোমার গায়ের গন্ধ পাচ্ছি। হয়েছে আম্মা, এখন থেকে আমি এখানেই থাকবো। প্রতিদিন গায়ের গন্ধ পাবে, আমাকে আদর করতে পারবে। এখন আমাকে বিশ্রাম নিতে দাও। শিরিন চলে গেল রুমে। পূর্ণা তাকালো আসমার দিকে। আসমা বলল, ওই একটু ওই রকমই মা। পূর্ণা হেসেল চলে যায়। রেশমাকে বলল মাহিকে গিয়ে ডেকে তুলতে। রেশমা রুমে গিয়ে বলল, মাহি ভাই, আপনারে ভাবি উঠতে বলছে। মাহি কাঁথা দিয়ে মুখ ঢেকে রেখেছে। রেশমাকে বলল, তোর ভাবিকে আসতে বল। ভাবি তো মেলা কাম করতেছে, শিরিনা পাইছে তো। গিয়ে বল তোর ভাবিকে তার মুখ না দেখে আমি উঠবো না। হাই আল্লাহ, এখন আমি কি বলি, এত বউ পাগল আগে দেখি নাই। বলতে বলতে ঘর থেকে বের হয়ে যায় রেশমা। টেবিলে খাবার সাজিয়ে রাখছে পূর্ণা। সিঁড়ি থেকে নামতে নামতে পূর্ণার দিকে রেশমা বলছে, ভাবি তোমাকে ভাই যাইতে কইছে, তোমার মুখ না দেখা উঠতো না। পূর্ণা লজ্জায় মাথা নত করে আছে। আসমা হাসতে হাসতে বলল, এই যে উঠুন। মাহি কাঁথা সরিয়ে বলল, এবার শান্তি লাগছে। এই মায়াবী চোখ না দেখে ঘুম থেকে উঠা যায়? ঘুম থেকে উঠে আমার মুখ কি দেখতেই হবে? হ্যাঁ। কেন? সকালে বউয়ের মুখ দেখলে উঠলে ভালোবাসা বৃদ্ধি পায়। হয়েছে, আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। তোমাকে ভালোবাসি পূর্ণাময়ী। আমিও। পূর্ণা বুক ফসকে বলে ফেলে। মাথা নত করে আছে। মাহি পূর্ণার দিকে তাকিয়ে হেসে বলল, অবশেষে পৃথিবীর সবচেয়ে মায়াবী মেয়েটার ভালোবাসা পাচ্ছি। আমি অনেক ভাগ্যবান পুরুষ। আয়েশার সামনে হাজির পূর্ণা। মাহি এর সত্যিটা লুকিয়ে তার সাথে বিয়ে দেওয়ার আয়েশের উপর ক্ষুব্ধ পূর্ণা। আমাকে কেন ডেকেছেন? আমি তোমার খালা হই পূর্ণা,
সেটা কি ভুলে গেছো? ভুলি নাই। তাহলে আমাকে আয়েশে খালা বলছো না কেন? আপনি আমার কাছ থেকে সত্যি গোপন করেছেন, কেন জানতে পারি? সব কথা জানতে হয় না। তাই নাকি? আমাকে সত্যি বলায় শিমুল ভাইয়াকে থাপ্পড় মেরেছেন এর জবাব কি আছে আপনার কাছে? আর সে ক্ষুব্ধ কণ্ঠে পূর্ণাকে বলল, তুমি খুব কৌতূহলী পূর্ণা, নিজেকে সামলাও। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। যদি ভালোর জন্য করতেন সত্যি গোপন করতেন না। আপনার এই গোপনীয়তার জন্য হয়তো মাহি আমার হাতেই মারা যেত। একটু থেমে পূর্ণা, শিমুল ভাইকে আমার সাথে নিয়ে যাচ্ছি, এখন থেকে আর আপনার চোখের সামনে আসবে না, তাই শান্তিতে থাকুন। পূর্ণা, আমার আশ্রম থেকে আমার লোককে কি করে নিয়ে যাও? পূর্ণা, পূর্ণা। পূর্ণা আয়েশাকে এড়িয়ে দ্রুত পায়ে বের হয়ে যায়। শিমুলকে সাথে করে চৌধুরী ভিলা নিয়ে আসে পূর্ণা। এসে শুনতে পায় আশা তার বাড়িতে এসেছে। বসার ঘরে সোফাতে বসে আছে আশা। পূর্ণাকে দেখে বলে, কেমন আছো পূর্ণা? ভালো। আপনি এখানে কেন? মেয়ের বাড়িতে কি মা আসতে পারে না? শুনে খুশি হলাম। আমাকে মেয়ে মনে করেন। বাবা কেমন আছেন? ভালো, আগের থেকে অনেকটা সুস্থ আছে। প্রিয়া, ও তোমার ভাইরা সারাক্ষণ তোমার কথা বলে পূর্ণা। খুব শীঘ্রই আপনার জামাইকে নিয়ে যাব। বাসায় সবাই কই? আজমিরকে তো দেখতে পাচ্ছি না। আজমিরকে আপনার কি দরকার? আশা আমতা আমতা করে জবাব দিল, না, এমনি বাসায় দেখছি না তো। আমার স্বামীর কথা তো জিজ্ঞেস করলেন না। মাহির সাথে আসার সময় দেখা হয়েছিল। তাই নাকি? আচ্ছা আপনি বসুন, আমি আসছি। শিমুল ভাই, তুমি এখন থেকে আজমিরের সাথে থাকবে, বাম পাশের ঘরটাতে যাও। শিমুল হাতে ব্যাগ নিয়ে আজমিরের ঘরের দিকে যায়। পাশে শিরিনের ঘর। শিরিন অন্যমনস্ক হয়ে বের হচ্ছে। দুইজনের মধ্যে ধাক্কা লাগে। শিরিন মেঝেতে ঠপাস করে পড়ে যায়। শিমুল হাসতে থাকে। শিমুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিরিন। উঠে আম্মা আম্মা বলে চেঁচাতে থাকে। আসমা আর পূর্ণা দৌড়ে যায়। পূর্ণা বলে, কি হয়েছে আপা? বাড়িতে পাগল ঢুকলো কিভাবে? পাগল না আপা, আমার ভাই শিমুল। তোমার ভাইয়ের এই অবস্থা কেন, পাগলের মতো? শিরিনের কথা এড়িয়ে শিমুলকে বলল পূর্ণা। শিমুল ভাই, তুমি ঘরে যাও। শিমুল চলে যায়। পূর্ণা আর আসমা হেসেলের দিকে যায়। শিরিন ক্ষুব্ধ হয়ে আবার নিজের ঘরে চলে যায়। আয়েশে মাহিকে ডেকেছে কথা বলার জন্য। আয়েশে স্বাভাবিক কণ্ঠে বলল, পূর্ণা সব কিছু জানে। আমার উপর রাগান্বিত হয়ে শিমুলকে নিয়ে চলে গেছে। আমি জানি খালা, শিমুল ভাই কিছুদিন পূর্ণার সাথে থাক। পূর্ণা আমাকে ভুল বুঝেছে, হয়তো আর কখনো আসবে না আমার সামনে। আপনি চিন্তা করবেন না, আমি তাকে বোঝাবো। আপনার মেয়েকে তো চিনেন, কৌতূহলী। তার কৌতূহল আমার চিন্তার কারণ মাহি। চিন্তা করবেন না, আমি সব সময় ওর পাশে থাকবো, কোনো আঁচ লাগতে দিব না। তুমি পাশে আছো বলেই আমি নিশ্চিত। সাবধানে থাকবে মাহি। ঠিক আছে। রাতে চৌধুরী বাড়ির সবাই বসার ঘরে বসে আছে। আশা আছে সকাল হলেই সে চলে যাবে। আর এই বাড়ির আগমন ভালোভাবে নেয়নি পূর্ণা। হঠাৎ পূর্ণার প্রতি তার এত দরদ। সে কোনো কিছু খোলসা করে বলেনি। কি চায় সে? পূর্ণার সন্দেহ হয়তো আজমিরের কাছে এসেছে, তাই আজমিরকে চোখে চোখ রাখতে শিমুলকে তার ঘরে রেখেছে। ফেরজাদ সাহেব আশাকে বলল, বাসার সবাইকে নিয়ে আসতে পারতেন। আমি এইখানে একটু কাজে এসেছি, তাই ভাবলাম পূর্ণাকে একটু দেখে যাই। তা ভালো করেছেন, কাল চলে যাচ্ছেন, আর কিছুদিন থেকে যান মেয়ের কাছে। না, বাসার সবার কষ্ট হবে, আমি সকাল হলেই চলে যাব। আজমিরের দিকে তাকিয়ে আশা, তুমি কি আমাকে ঘাটে দিয়ে আসতে পারবে আজমির? আজমির মৃদু হেসে বলল, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। বাবার যত্ন নেবেন মা, আমি খুব শীঘ্রই আসবো, বাবাকে বলবেন। তুমি গেলে সবাই অনেক খুশি হবে পূর্ণা, সাথে শিরিনকেও নিয়ে যেও। শিরিন অহংকারী স্বরে বলল, গ্রাম অঞ্চল কি আমার সাথে চাই? আমি দেশের বাইরেই থেকেছি। ফেরজাদ কড়া চোখে তাকিয়ে ধমক দিয়ে বলল, শিরিন। আসমাকে বলল, নিজের মেয়েকে আদব কায়দা শেখাও। শিরিন, তুমিও পূর্ণার সাথে গ্রামে যাবে। বুক ভার করে মিনমিন স্বরে বলল, ঠিক আছে বাবা। অনেক রাত হয়েছে, সবাই আবার ঘুমাতে যাও। রাতে প্রতিদিনের মতো মাহি বিছানা গুছিয়ে রেখেছে। পূর্ণা দাঁড়িয়ে তাকিয়ে আছে। মাহি প্রশ্ন করল, কি দেখছো? আমার যত্নশীল স্বামীকে। বাহ, সুন্দর নারীর মুখে প্রশংসা। কেন, শুনতে ভালো লাগে না আপনার? আরে লাগবে না কেন, আমি তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে শুনতে চাই। তাই নাকি? বাহিরে বাতাসে জানালার পর্দা উঠছে। পূর্ণা পাশে গিয়ে দাঁড়ায়। মাহি পেছন থেকে জড়িয়ে ধরে পূর্ণার কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলল, চৌধুরী ভিলায় 2টা চাঁদ আছে। একটা চাঁদ তো আকাশে, আরেকটা কোথায়? আমার ঘরে।
যার আলোয় পুরো বাড়ি আলোকিত করে। মাহির নিঃশ্বাস পূর্ণার কাঁধে পড়ছে। পূর্ণা সরে যাওয়ার চেষ্টা করলো। মাহি আরো শক্ত করে ধরে বলল, পালাতে পারবে না, যেতে দিব না। পালিয়ে যাব কোথায়? তার কাছে আমার হৃদয় আটকে গেছে। মাহি মৃদু হেসে বলল, অনেক ভালোবাসি তোমাকে পূর্ণাময়ী। পূর্ণা ঘুরে দাঁড়ায়, মাহির চোখের দিকে তাকিয়ে বলল, কবে থেকে আমাকে ভালোবাসেন? সময় হোক উত্তর দিব। বলতে বলতে পূর্ণার কপালে আলতো করে চুম্বন করে মাহি। পূর্ণার হাতটা উঁচু করে আকাশের দিকে তাক করে ধরে রাখে মাহি। পূর্ণা প্রশ্ন করল, হাত বাড়ালেই কি চাঁদ ছোঁয়া যায়? মাহি উত্তর দিল, কেউ ছুঁয়েছে কি না জানি না, তবে আমি আমার চাঁদকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি, সারা জীবন রাখবো। ভোরে উঠেই আজমিরার আশা ঘাটে লঞ্চের অপেক্ষায়। আশার দিকে তাকিয়ে বলল, তুমি এত সহজে এখানে এসো নি আশা, আমাকে সহ্য করতে পারো না, আবার আমার সাথে ঘাটে আসলে বিষয়টা কেমন না? আমি অনেক ভয়ে আছি আজমির। কেন? ট্রাক নিয়ে ঝামেলা হয়ে গেছে, হিসাব দিতে পারিনি। কালকের মধ্যে হিসাব দিতে না পারলে আমার পরিবারকে শেষ করে দিবে। আজমির অট্ট হাসি হেসে বলল, তোমার কি পরিবার আছে নাকি আশা? আছে, আমার স্বামী, ছেলে, মেয়ে। তা আমি কি করতে পারি? ওস্তাদের সাথে কথা বলো। আমি এখনো তাকে দেখিনি, এর জন্যই বলছি, ওস্তাদকে আমাকে বলো। আমি জানি না। মিথ্যা বলছো। সত্য জানি না। লঞ্চ ঘাটে এসে ভিড়ে। আজমির ক্ষুব্ধ স্বরে বলল, লঞ্চ এসেছে, যাও, আবার আমাকে মুক্ত করো। আর হ্যাঁ, তোমার ঝামেলা তুমি সামলাও, আমাকে এর মধ্যে জড়াবে না। আজমির চলে যায়। আশা ভীত দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে লঞ্চে উঠে যায়। হাতে হাতে ধরে হেঁটে কলেজে যাচ্ছে পূর্ণা আর মাহি। পূর্ণার হাত শক্ত করে ধরে আছে মাহি। পিছনে আছে শিমুল ও শিরিন। তাদের মধ্যে কিছুটা সাপ বেজির সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারে না। শিরিন তীক্ষ্ণ দৃষ্টিতে শিমুলের দিকে তাকিয়ে বলল, এই ছেঁড়া লাল জামা কি শরীরে থাকে? অন্য কোনো জামা নেই তোমার? এইটা আমার মা নিজের হাতে বানিয়েছে, আমি খুলবো না। এক কথা দুইবার বলতে হয় পাগল শিমুল। আমার সামনে আসবে না। ধূর্ত শিরিন। শিমুল উচ্চ স্বরে বলল, তুমি আমাকে কি বলবে? তোমার চেহারা আমাকে দেখাবে না, যাও সামনে থেকে। রাগান্বিত হয়ে বাড়ির দিকে যায় শিরিন। মাহি বলল, শিমুল ভাই কি বলছো ওরে? ধূর্ত শিরিন বলছি। মাহি আর পূর্ণা দুজনেই হাসছে। পূর্ণাকে বলল মাহি, তুমি কলেজের ভেতরে যাও, আমি দেখি ওর কি হয়েছে। ঠিক আছে। শিমুল ভাই চলো আমরা যাই। বেশ কয়েকটি দিন রাত কেটে গেছে। রাত গভীর, চারিদিকে অন্ধকার ছেয়ে আছে, নিস্তব্ধ চারপাশ, মনে হয় কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। হঠাৎ করে পূর্ণা ঘুম থেকে চমকে ওঠে। পুরো শরীর ঘেমে একাকার। মনের মধ্যে এক অদ্ভুত কষ্ট, বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করছে। ইচ্ছে করছে তার চিৎকার করে কাঁদতে। উঠে অজু করে তাহাজ্জুদ পড়ে। মাহির পাশে বসে কাঁদতে থাকে। কোনোভাবেই শান্তি পাচ্ছে না, বাড়ির জন্য মন টানছে। মাহি পূর্ণার কান্না শুনে উঠে জড়িয়ে ধরে বলে, পূর্ণাময়ী কেন এরকম বাচ্চাদের মতো কাঁদছো? আমার অস্বস্তি লাগছে, শান্তি পাচ্ছি না, বাবাকে দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, আর কয়েক ঘন্টা অপেক্ষা করো, সকাল হলেই আমরা রওনা দিব। আমি পারছি না, এক্ষুনি ছুটে যেতে ইচ্ছে করছে। মাহি কপালে চুম্বন করে বলে, আমার প্রিয়তমা অপেক্ষা করো আর কিছুক্ষণ। মাহিকে শক্ত করে জড়িয়ে ধরলো পূর্ণা। সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে মাহির জন্য নাস্তা বানিয়ে এনে ডাকছে পূর্ণা। এই যে উঠুন। 3 থেকে 4 বার ডাকার পর উঠে বসে মাহি। কি হয়েছে? বাসায় যাব, নাস্তা বানিয়ে এনেছি, হাত মুখ ধুয়ে আসেন। আচ্ছা। মাহি হাত মুখ ধুয়ে আসে। পূর্ণা তার পোশাক সব গুছিয়ে রেখেছে সামনে। পোশাক পরে তৈরি হচ্ছে মাহি। বলল, নাস্তা খাবো না। পূর্ণা বলল, এ কি কথা? আপনি তৈরি হন, আমি খাইয়ে দিচ্ছি। বাহ, আমার পূর্ণাময়ের কত পরিবর্তন। মজা নিয়েন না, তাড়াতাড়ি করুন, বাসায় যাব। লঞ্চে করে পূর্ণা মাহিকে নিয়ে যাচ্ছে বাবার বাড়ি। সঙ্গী হয়েছে শিমুল ও শিরিন। লঞ্চ থেকে তাকিয়ে আছে কখন বাবার বাসায় যাবে। ঘাটে ভিড়ে পূর্ণা দ্রুত নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করে। পিছন পিছন মাহি বলতে থাকে, পূর্ণাময়ী সাবধানে যাও। মাহির কোনো কথায় কানে নিচ্ছে না। কখন সে বাবাকে দেখতে পাবে, বাবাকে জড়িয়ে ধরে প্রশান্তি পাবে। বাড়ির সদর দরজার সামনে আসতে বুকের ভিতর এক তীব্র ব্যথা অনুভব করে। আস্তে আস্তে দরজা খুলে 1 পা 2 পা করে এগিয়ে যায় পূর্ণা। বাড়ির ভিতরে সব গ্রামের পরিচিত মুখগুলো, হৃদম, তিশা, তাদের চোখে অশ্রু। পূর্ণাকে দেখে সব মানুষ সরে দাঁড়ায়। পূর্ণার চোখের সামনে শুয়ে আছে 3টা সাদা চাদরে মুখ ঢাকা দেহ। পূর্ণা শক্তি হারিয়ে ফেলেছে, পা দুটো থরথর করে কাঁপছে।
গলা শুকিয়ে গেছে, মুখে বারবার চেষ্টা করছে কিছু বলার, তার স্বর বের হচ্ছে না, জিজ্ঞেস করতে পারছে না এই তিনটা দেহ কার। পূর্ণা